আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। ঈদ চলছে, এর মধ্যে আমরাও সক্রিয় আছি, নানা বিষয় নিয়ে কথা বলছি। আজ কথা বলবো যারা আমাদের দেশের বাইরে থেকে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন, বলতে গেলে টেনে নিয়ে যাচ্ছেন, সেই প্রবাসী ভাই বোনদের নিয়ে, যাদেরকে আমরা বলছি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু প্রশ্ন দেখা দিল, তারা কি ভালো আছেন, নাকি তারা যোদ্ধা, নাকি তারা আসলে রেমিটেন্স মেশিন? তাদের কাছ থেকে শুধু আমরা অর্থই আশা করি। ঠিক এই বাস্তবতায় আলোচনাটা শুরু করতে চাচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় শক্তি যদি কিছু থাকে, আমাদের এনার্জি সাপ্লাই, তাহলে সেটা হলো প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই পর্যন্ত যে স্থিতিশীল আছে, এখনও রেখে চলেছে, সেটার মূল কারণ এই রেমিটেন্স। এবং এর কারণে গ্রামীণ অর্থনীতি সচল থাকছে অনেক সমস্যার ভেতরেও, এবং লাখ লাখ পরিবারের জীবনধারণ নিশ্চিত করছে প্রবাসী ভাইদের এই পাঠানো টাকা। অথচ বাস্তবতা হলো, যাদের ঘাম এবং শ্রমে দেশের অর্থনীতির চাকা ঘুরছে, সেই রেমিটেন্স যোদ্ধারাই সব ক্ষেত্রে সমানভাবে সমাদৃত হচ্ছেন না, অবহেলিত থাকছেন। তারা রাষ্ট্রকে দেন অনেক কিছু, কিন্তু বিনিময়ে পান অনেক কম, অর্থাৎ যা চান তা পান না। প্রবাসী শ্রমিক ভাই বোনদের জীবনের সবচেয়ে বড় সংকট শুরু হয় দেশ ছাড়ার আগেই। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে একজন শ্রমিককে প্রায় জমি বিক্রি করতে হয়, ঋণ করতে হয়, এবং পরিবারের শেষ সম্বলটুকু আসলে হারিয়ে চলে যেতে হয়। কারণ অভিবাসন প্রক্রিয়া দালাল এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, এবং তাদের দৌরাত্ম্য একটা ভয়াবহ পর্যায়ে আছে। সরকারের নির্ধারিত খরচের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করে অনেক শ্রমিক প্রতারণার শিকার হন। আমি বহু দেশে গিয়েছি, প্রবাসী ভাই বোনদের সাথে কথা হয়েছে। আমরা দেখেছি ভারত, পাকিস্তান, নেপাল এসব দেশ থেকে যত খরচে যায় শ্রমিকরা, তার চাইতে কয়েক গুণ বেশি খরচে যেতে হয় বাংলাদেশ থেকে। এবং এটার সমাধান আজ পর্যন্ত হয়নি যে কেন এত বেশি টাকা আমাদের দেশ থেকে লাগে। এর বাইরে আরও আছে হলো প্রতারণা। কেউ ভুয়া ভিসা নিয়ে বিমানবন্দর থেকেই ফেরত আসছেন, ওয়ার্ক পারমিট নেই, বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না, এবং যেই বেতনের কথা বলা হচ্ছে, যে ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেই ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে না পেরে মানবেতর জীবনযাপন কাটাতে হয় এই দেশগুলোতে। অথচ বছরের পর বছর ধরে সমস্যার কথাগুলো বলা হলো, কার্যকর কোনো সমাধান আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বিদেশে পৌঁছানোর পরেও কিন্তু দুর্ভোগ কমে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশি শ্রমিকের বেতন বকেয়া রয়েছে, অতিরিক্ত শ্রমঘণ্টার জন্য তারা পর্যদস্ত, পাসপোর্ট জব্দ কিংবা শারীরিক নির্যাতনের শিকার তো হতে হচ্ছে। বিশেষ করে নারীরা বিশেষ করে এটার শিকার হচ্ছেন। অনেকে আইনি জটিলতার মধ্যে পড়ে মাসের পর মাস কারাগারে থাকছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, সমস্যায় পড়লে তারা দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পান না, দূতাবাসগুলোর সেবা সীমিত, জনবল সংকট এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা তো আছেই বলে তারা হতাশ থাকেন আমাদের প্রবাসী ভাই বোনেরা। একজন শ্রমিক যখন বিদেশের মাটিতে অসহায় হয়ে পড়ে, তখন তারা রাষ্ট্রের উপস্থিতি প্রত্যাশা করে, কিন্তু বাস্তব হলো সেটা তারা দেখতে পায় না। প্রবাসীরা শুধু নিরাপত্তা নয়, সম্মানও চান। তারা চান রাষ্ট্র তাদের রেমিটেন্স মেশিন হিসেবে বিবেচনা না করুক, নাগরিক হিসাবে মর্যাদা দিক। বাস্তবতা হলো, দেশে ফিরে এলে অনেক প্রবাসী সামাজিক এবং প্রশাসনিক হয়রানির শিকার হন, সহিংসতার মুখোমুখি হন। আমরা প্রচুর প্রবাসীকে হত্যাকাণ্ডের শিকার হতে দেখি, কারণ তাদের কাছে অর্থ থাকে এবং তাদের প্রতি লোলুপ দৃষ্টি থাকে অনেক ব্যক্তির। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে তারা অবজ্ঞার শিকার হন। অথচ এই মানুষগুলোই বছর পর বছর পরিবার থেকে দূরে থেকে দেশের অর্থনীতিকে সচল রাখছে। তাদের জন্য আলাদা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ব্যবস্থা এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও অনেক বক্তব্য আছে, অবহেলা রয়েছে। অধিকাংশ বাংলাদেশি শ্রমিক অদক্ষ বা স্বল্পদক্ষ হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তারা কম বেতনের কাজে সীমাবদ্ধ হয়ে পড়ছেন। বিশ্বের বিভিন্ন দেশে এখন দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কিন্তু বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এমনও বলা হয় যে ফিলিপিনের একজন শ্রমিক যে রেমিটেন্স পাঠান, বাংলাদেশের হয়তো 50 জন শ্রমিক তার চেয়ে কম রেমিটেন্স পাঠান। কারণ ফিলিপিনের শ্রমিক দক্ষ, তিনি যে বেতন পান, বাংলাদেশের হয়তো 50 জন সেই পরিমাণ বেতন পান না। প্রয়োজন আন্তর্জাতিক মানের ভাষা, আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ,
ভাষা শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এই উদ্যোগগুলো এখনও সীমিত পর্যায়ে আটকে আছে। ব্যক্তি খাত এখানে সেভাবে ইনভলভ হতে পারছে না, রাষ্ট্রীয় উদ্যোগও সেভাবে সক্রিয় নয়। ফলে বাংলাদেশের শ্রমিকরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভোগান্তি কম নয়। বৈধ চ্যানেলে টাকা পাঠাতে নানা জটিলতা, খরচ এবং সময়ক্ষেপণের কারণে অনেকেই হুন্ডির মতো অবৈধ পথ বেছে নিতে বাধ্য হন। সরকার প্রণোদনা দিলেও সেই সুবিধা শ্রমিকের কাছে পৌঁছে না বা শ্রমিকের আত্মীয়দের কাছে পৌঁছে না। ডিজিটাল ব্যাংকিং এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি হলেও বাস্তবতা কিন্তু খুব ধীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসীরা তো শুধু এখন অর্থনৈতিক শক্তি নন, তারা একটি রাজনৈতিক সামাজিক শক্তিতেও পরিণত হয়েছেন। আমরা 2024-এর জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা স্মরণ করতে চাই। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা দেখিয়েছেন এবং সেটা সরকারকে কিন্তু যথেষ্ট বিব্রত করেছে। দেশের রাজনৈতিক বাস্তবতায়ও তাদের অবস্থান গুরুত্বপূর্ণ, তাই তাদের দাবিগুলো আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই। প্রবাসীরা তো অলৌকিক কিছু চান না, তারা চান স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা, কম খরচে বিদেশ যাওয়ার সুযোগ, দক্ষতা উন্নয়নের উদ্যোগ, প্রবাসে নিরাপত্তা, দেশে নিরাপত্তা এবং দেশে সম্মান। তারা চান তাদের কষ্টার্জিত অর্থ যেন দেশের উন্নয়নে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং রাষ্ট্র তাদের পাশে থাকে, তাদের পরিবারগুলো যেন সুরক্ষা পায় মাস্তানদের থেকে, সমাজ বিরোধীদের কাছ থেকে। বাংলাদেশ যদি সত্যি টেকসই অর্থনৈতিক উন্নয়ন চায়, তবে প্রবাসী শ্রমিকদের শুধু রেমিটেন্স যোদ্ধা বললেই, শুধু প্রশংসা করলে হবে না, তাদের অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। কারণ এই মানুষগুলো তো শুধু বৈদেশিক মুদ্রা পাঠান না, তারা একটি দেশের স্বপ্ন বাঁচিয়ে রাখেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই রেমিটেন্স যোদ্ধারা তা যা চান তা বেশিরভাগ সময়ই পান না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।